নন্দিতা নামের এই মেয়েটা বাথরুমের মধ্যে শাওয়ার নিচ্ছিল। শাওয়ারের মাঝেই হঠাৎ করে বাথরুমের লাইট নিজে নিজেই জ্বলতে নিভতে শুরু করে। ঠিক তখনই বাথটাব থেকে দুটো হাত বেরিয়ে নন্দিতাকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল। অবশেষে মেয়েটা কোনো রকমে বাথটাব থেকে বেরিয়ে আসতে পারলেও হঠাৎ সে খেয়াল করে তার হাতটা কেউ কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গেই মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর এতক্ষণ যে ঘটনাগুলো শুনলেন, এই সমস্ত ঘটনা আগে থেকেই জেনে যেত পৃথিবী নামের এই ছেলেটা, যে কিনা প্রতিটা মুহূর্তেই নন্দিতাকে বাঁচানোর জন্য এসে পড়ত। কিন্তু প্রশ্ন হলো, নন্দিতার সাথে এসব ঘটনা কেন ঘটে, আর পৃথিবী বা কেন সবকিছু আগে থেকে জানতে পারে? এই সবকিছুর উত্তর জানতে পারবেন আজকের গল্পে। হরর, সাসপেন্স এবং মিস্ট্রিতে ভরপুর আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব রাজ মুভির দ্বিতীয় পার্ট, অর্থাৎ রাজ 2 মুভিটা। এই মুভির প্রথম পার্ট অলরেডি চ্যানেলে এক্সপ্লেন করা আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা কালিন্দী নামের ছোট্ট সুন্দর একটা শহর দেখতে পাই। এই শহরেই রয়েছে বিখ্যাত কালিন্দী মন্দির, আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক নদী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতার আর এক নাম হচ্ছে এই নদী। তো এরপর আমরা একজন বিদেশি বিজনেসম্যানকে দেখতে পাই, যার নাম মিস্টার ডেভিড কুপার। ডেভিড কুপার একটা কেমিক্যাল প্ল্যান্টের ওনার। ডেভিড এখানে কালিন্দী মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু মন্দিরে ঢুকেই সে খুব বাজে অবস্থা দেখতে পায়। পুরোহিতের অবস্থাও বিভৎস ছিল। পুরোহিত নিজেই চাকু দিয়ে তার বুক কেটে ওম লিখেছিল। কুপার জুতো খুলে মন্দিরে ঢুকতে গেলে পুরোহিত তাকে বলে, জুতো খুলতে হবে না কুপার সাহেব, এখানে আর ভগবান থাকে না, আমরা তো ভগবানকে মেরে ফেলেছি, আপনি কি ভুলে গেছেন নাকি? এর একটু পরে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করে। এসব কিছু দেখে মিস্টার কুপার একেবারে হতভম্ব হয়ে যায়। এরপরেই মুভির দৃশ্য শিফট হয় মুম্বাইয়ে। এখানেই আমরা পরিচিত হই বিখ্যাত মডেল নন্দিতা চোপড়ার সঙ্গে। অল্প বয়সের মধ্যেই নন্দিতা নিজের কাজের মাধ্যমে বেশ পরিচিত হয়ে উঠেছিল। মাঝে আবার কিছু কারণে সে মডেলিং কাজ থেকে বিরত ছিল, তবে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছে। আজকে শো শেষে তার বন্ধু ক্যারেন তাকে বলে, আজকে তো তুমি ফাটিয়ে দিয়েছো নন্দিতা, আমি জানি তুমি একদিন অনেক দূরে যাবে, মন দিয়ে শুধু নিজের কাজটা করে যাও। এরই মাঝে নন্দিতার কাছে একটা কল আসে। কলটা করেছিল তার প্রাক্তন প্রেমিক ইয়াশ। ইয়াশ পেশায় একজন সাংবাদিক। তার অন্ধবিশ্বাস নামের একটা শো অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। ইয়াশ সেই পার্টিতে ইনভাইট করার জন্যই নন্দিতাকে কল করেছে। যদিও আজ তাদের মধ্যে অনেকটাই দূরত্ব, তাই নন্দিতা ভাবছিল সে পার্টিতে যাবে কিনা। তো এক পর্যায়ে সে পার্টিতে চলে যায়। ইয়াশের শো অ্যাওয়ার্ড পাওয়ায় নন্দিতা বেশ খুশি ছিল। এরই মাঝে ইয়াশও স্টেজে গিয়ে স্পিচ দেওয়ার সময় একটা অ্যানাউন্সমেন্ট করে যে নন্দিতাই তার একমাত্র ভালোবাসা। আজকে তার এই অবস্থান তৈরি হয়েছে কেবলমাত্র নন্দিতার জন্য। নন্দিতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ওই পার্টি শেষে তাদের দুজনের মধ্যে সকল দূরত্ব মিটে যায়। দুজনে একে অপরকে আবারও আগের মতো ভালোবাসতে শুরু করে। এরই মাঝে ইয়াশ নন্দিতাকে খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট গিফট করে। এতে করে নন্দিতা ইয়াশের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ে। ওরা দুজনেই ফ্ল্যাটটা মনের মতো করে সাজিয়ে নেয় এবং এখানেই দুজনে একসাথে থাকা শুরু করে। যদিও তাদের এখনো বিয়ে হয়নি, কিন্তু তারা স্বামী স্ত্রীর মতোই বসবাস করতে থাকে। নন্দিতা যেন বিশ্বাসই করতে পারছিল না এই বাসাটার মালিক সে নিজে। এরকম একটা বাসা তার স্বপ্ন ছিল। সে ইয়াশকে বলে, আচ্ছা এই বাসাটা তোমার আমার সাধ্যের মধ্যে তো? তখন ইয়াশ বলে, তুমি চিন্তা করো না, তুমিই তো বলেছিলে সত্য বিক্রি করো এবং স্বপ্নকে পূরণ করো। আমি শুধু সেটাই করেছি, তুমি যা চাইবে তোমার কাছে সবকিছু হাজির করব আমি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াশ নন্দিতাকে নিয়ে শপিং এ গেছে। সেখানেই নন্দিতার নজর পড়ে একটা ছেলের ওপর। ছেলেটা এক ধ্যানে নন্দিতাকেই দেখে যাচ্ছিল। যদিও নন্দিতা ব্যাপারটা পাত্তা না দিয়ে বেরিয়ে যায়, তবে ছেলেটা নন্দিতাকে ফলো করছিল। নন্দিতার খুব অস্বস্তি হতে থাকে। সে পার্কিং লটে গিয়ে ইয়াশকে ফোন করে, কিন্তু তাকে কলে পায় না। সেখানে সে অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। একটা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে ইয়াশ চলে আসে। নন্দিতা ইয়াশকে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। ওরা যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখনও নন্দিতা সেই ছেলেটাকে দেখতে পায়। ছেলেটার নাম ছিল পৃথিবী। সে নিজের বাসায় বসে ড্রিঙ্কস করছিল আর নন্দিতার কথাই ভেবে চলেছিল। পৃথিবী পেশায় একজন আর্টিস্ট। আমরা দেখতে পাই পৃথিবীর স্টুডিও জুড়ে শুধু নন্দিতারই ছবি।
যেখানে একটা ছবিতে নন্দিতা নিজের হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছে। এদিকে নন্দিতা ডক্টরকে দেখিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। খবরটা শুনে সে ভীষণ খুশি হয়। তো ডক্টরকে দেখিয়ে যখন সে বাসায় ফিরছিল তখন লিফটে পৃথিবী ওর জন্য অপেক্ষা করছিল। পৃথিবীকে হঠাৎ দেখে নন্দিতা ভয় পেয়ে বলে, তুমি কে, কি চাও আমার থেকে? তখন পৃথিবী বলে, প্লিজ আমাকে খারাপ ভাববেন না, একটা কারণে আমি আপনাকে ফলো করছি। এই পেন্টিংগুলো দেখুন, এগুলো আমি 4 মাস আগে এঁকেছি, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে এই চেহারার মালিক আসলেও আছে। তারপর সে নন্দিতাকে ওই রক্তমাখা হাতসহ ছবিটা দিয়ে বলে, আমার প্রতিটা পেন্টিং সত্যি হয়, আপনি দয়া করে কিছুদিন একটু সাবধান থাকবেন। নন্দিতা ভয় পেয়ে গিয়েছিল। সে পৃথিবীর হাত থেকে পেন্টিংটা নিয়ে দৌড়ে নিজের ফ্ল্যাটে চলে আসে। বাসায় ফিরে নন্দিতা কেবল পৃথিবীর কথাই ভাবতে থাকে, আর সেই সাথে ইয়াশের লাইভ শো শুনতে থাকে, যেখানে অন্ধবিশ্বাস, ভূত, প্রেত, পূর্ণিমার রাত নিয়ে কথা হচ্ছিল। এটা যেন তার ভয় আরো বেড়ে যায়। পৃথিবী তখনও নন্দিতার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল, আর নন্দিতা ওয়াশরুমে ডিপ শাওয়ার নিচ্ছিল। তখনই তার সাথে অলৌকিক কিছু ঘটতে শুরু করে। লাইটগুলো একাই অন অফ হতে থাকে। হঠাৎ করে বাথটাব থেকে একটা হাত বেরিয়ে ওর গলা চেপে ধরে, তার হাত ছুরি দিয়ে কেটে দেয়। নন্দিতা সেখান থেকে কোনোভাবে মুক্ত হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়, ঠিক যেমনটা আমরা পৃথিবীর আঁকা ছবিতে দেখেছিলাম। তারপর তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়, কিন্তু সেখানেও সে অস্বাভাবিক আচরণ করছিল। তবে প্রশ্ন হলো, তাকে হসপিটালে নিল কে? আসলে পৃথিবী ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ইয়াশ নন্দিতার এই খবর শুনে দ্রুত হসপিটালে চলে আসে। ডক্টরের কাছ থেকে জানতে পারে অতিরিক্ত ব্লিডিং এর কারণে তাদের বাচ্চাটা আর বেঁচে নেই। যদিও সে আগে থেকে জানতো না যে নন্দিতা প্রেগনেন্ট, তবে খবরটা শুনে সে খুব কষ্ট পায়। ইয়াশ ভাবতে থাকে নন্দিতা হয়তো সুইসাইড করার চেষ্টা করেছে। সে নন্দিতাকে বলে, তুমি কেন এমনটা করতে গেলে? কেন আমাদের বাচ্চাটাকে মেরে ফেললে? তুমি আমাকে একটাবার জানাতে পারতে, আমরা বিয়ে করে বাচ্চাটাকে বৈধ পরিচয় দিয়ে পৃথিবীতে আনতাম। তখন নন্দিতা বলে, ইয়াশ বিশ্বাস করো, আমি আমাদের বাচ্চাকে খুন করিনি, আমি সুইসাইড করার চেষ্টা করিনি। সব ওই লোকটার দোষ। ওই লোকটা শপিং মল থেকে আমাকে ফলো করছিল, লিফটেও আমাকে একটা ছবি দেখিয়েছিল যেখানে আমি আত্মহত্যা করছি। সব ওই লোকটা করেছে, তুমি ওই লোকটাকে পুলিশে দাও। নন্দিতার কথা শুনে ইয়াশ দৌড়ে বেরিয়ে যায়, কারণ সে হসপিটালে ঢোকার সময়ই পৃথিবীকে দেখেছিল। তারপর পৃথিবীকে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ নন্দিতার প্রাণও সেই বাঁচিয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। তারপর ইয়াশ পৃথিবীর সঙ্গে দেখা করে। তখনও সে কিছু একটা এঁকেই চলেছিল। ইয়াশকে সে এক প্রকার ইগনোর করে চলে যায়। ইয়াশ তার কাছে জানতে চায় যে সে নন্দিতার পেছনে কেন পড়ে আছে, কিন্তু কোনো আশানুরূপ উত্তর পায় না। মুভির দৃশ্য আবারও শিফট হয়ে যায় কালিন্দী শহরে। সেখানে আমরা দেখতে পাই একদল পুলিশ একটা বদ্ধ ঘরে লাশের ইনভেস্টিগেশন করছে। মুভির শুরুতে আমরা যে বিজনেসম্যান মিস্টার কুপারকে দেখতে পেয়েছিলাম, এখানে আমরা দেখতে পাই সেই মিস্টার কুপার আত্মহত্যা করেছে, আর তার আশেপাশের আয়নায় লেখা রয়েছে, তুম অশুদ্ধ হো, সর চুকে হো, অর্থাৎ তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে। ইন্সপেক্টর আমিন বিভৎস লাশ ও ঘরের এই অবস্থা দেখে ভয়ে কেঁপে ওঠে। যদিও সেটা সে বাইরে প্রকাশ করে না, তবে হঠাৎই তার নাক থেকে রক্ত পড়া শুরু করে, আর সেই রক্ত টেবিলের ওপর রাখা নন্দিতার ম্যাগাজিনের ওপর পড়তে থাকে। বিষয়টা কনস্টেবল খেয়াল করে আমিনকে জানায়। আমিন তা দেখে হতভম্ব হয়ে যায়। এদিকে আমরা দেখি নন্দিতা দিনে দিনে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিল। তার সাথে সবসময়ই অশরীরী ভৌতিক ঘটনা ঘটতেই থাকে। তারপরেও সে এবং ইয়াশ স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করে। মাঝে কেটে যায় অনেকগুলো দিন, কিন্তু এখনো পৃথিবী নন্দিতার পিছু ছাড়েনি। সে একটার পর একটা ছবি আঁকতেই থাকে। নন্দিতা যেখানেই যায় ছায়ার মতো সেখানে পৌঁছে যায়। তার যে কোনো শোতে পৃথিবী সবার আগে পৌঁছে যেত। তো আজকে ওর একটা ফ্যাশন শোতে বিখ্যাত একজন গুরুজি আসেন, আর তাকে দেখে নন্দিতা অস্বাভাবিক আচরণ শুরু করে। সবার সামনে সে ওই গুরুজিকে ভণ্ড বলে গালি দিতে থাকে, আর সেই কথাটা বারবার বলতে থাকে, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে, তোমাকে মেরে ফেলবো আমি। এরকম ভুলভাল কথা বলতে থাকে নন্দিতা। আসলে নন্দিতা ওই সময় নিজের মধ্যে ছিল না, তার মধ্যে যেন কোনো আত্মা ভর করেছিল। পৃথিবী ওর কাছে যেতে চাইলে ওখানকার গার্ডরা তাকে বাধা দেয়। এরপর নন্দিতাকে কোনোভাবে শান্ত করে ভিতরে নিয়ে যাওয়া হয়। যেহেতু এই শোটা লাইভ দেখানো হচ্ছিল, তাই নন্দিতার এমন আচরণে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। তার মধ্যেই ওই গুরুজি একটা প্রচার করে যে নন্দিতার মধ্যে খারাপ আত্মা ভর করেছে, আর সেই খারাপ আত্মাই নন্দিতাকে দিয়ে এই সবকিছু বলিয়েছে। এই নিউজ প্রচার করা হলে নন্দিতার ওপর চাপের সৃষ্টি হয়। তার এবং ইয়াশের ইমেজ নষ্ট হয়ে যায়।
কারণ ইয়াশের শো তো এসব অন্ধবিশ্বাসের বিরুদ্ধেই কাজ করছিল। তো ইয়াশের বস তাকে ডেকে বলে নন্দিতাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ এতে শোয়ের রেপুটেশন নষ্ট হচ্ছিল। কিন্তু সেটা করা ইয়াশের পক্ষে সম্ভব ছিল না। তাই ইয়াশের ইমেজ রক্ষা করতে নন্দিতা মিডিয়ার কাছে একটা বিবৃতি দেয় যে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর সেই কারণে সে ওদিন ভুলভাল বলে ফেলেছে। সে নিজের চিকিৎসা করাচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ হলে আবার মিডিয়ার কাজ শুরু করবে। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু তখনও পৃথিবী নন্দিতার সকল খবরাখবরই রেখে যাচ্ছিল। এরপর মুভির দৃশ্য আবারও নন্দিতার কাছে শিফট হয়। নন্দিতা স্নান করতে বাথরুমে গিয়েছিল। আয়নায় দাঁড়িয়ে সে নিজেকে এক ধ্যানে দেখতে থাকে। এরই মাঝে নিচে কিছু একটা পড়ে গেলে নন্দিতা সেটা তুলতে নিচু হয়, কিন্তু আয়নার মধ্যে থাকা তার প্রতিবিম্বের কোনো পরিবর্তন হয় না। যেন আয়নার ভেতরে নন্দিতা নয়, বরং তার মতো অন্য কেউ দাঁড়িয়ে আছে। আর তারপরেই সেই প্রতিবিম্ব মুখের মধ্যে আঁচড় কাটতে থাকে এবং আয়নার মাঝে ফুটে ওঠে ওই একই লেখা, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে। নন্দিতা ভয়ে চিৎকার করে দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসে, কিন্তু নিচে গেস্ট থাকায় সে ইয়াশকে কিছুই বলতে পারে না। তবে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে। পরদিন নন্দিতা পৃথিবীর সঙ্গে দেখা করতে আসে। সে পৃথিবীকে বলে, তুমি তো আমার সম্পর্কে অনেক কিছুই জানো, তাই না? প্লিজ আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি মানছি যে আমি শুরুতে ইয়াশের মতো এইসব ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে যা হচ্ছে আমি এসব আর নিতে পারছি না। প্লিজ আমায় সাহায্য করো। যদিও প্রথমে পৃথিবী তাকে সাহায্য করতে চাচ্ছিল না, কারণ ইয়াশ তাকে পুলিশে দিয়ে অনেক হয়রানি করিয়েছে। তবুও সে কৌতূহলবশত নন্দিতাকে জিজ্ঞেস করে, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে, এই শব্দগুলো তুমি কোথায় শুনেছ? নন্দিতা কোনো উত্তর দিতে পারে না, কারণ তার নিজেরও উত্তরটা জানা নেই। তারপর পৃথিবী তাকে পুরোহিত ও ডেভিড কুপারের ছবি দেখায়। নন্দিতাকে জিজ্ঞেস করে সে তাদেরকে চেনে কিনা, কিন্তু নন্দিতা তাদেরকে চিনতে পারে না। পৃথিবী নন্দিতাকে বলে, এই পুরোহিত হিমাচলের কালিন্দী শহরের কালিন্দী মন্দিরের পুরোহিত, আর মন্দির থেকে দূরে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে যেটার মালিক ডেভিড কুপার। ওদের দুজনের কেউ বেঁচে নেই, দুজনেই আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা করার আগে নিজের রক্ত দিয়ে লিখে গেছে, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে। শুধু তাই নয়, ওদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে ওদের সঙ্গেও ঠিক তেমনই হয়েছিল যেমনটা আজকাল তোমার সঙ্গে হচ্ছে। ওরাও ভয়ঙ্কর সব ঘটনার মধ্য দিয়ে গেছে। প্রথমে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আওয়াজ শুনত, পচা গন্ধ পেত, নিজেদের চেহারা দেখেই ভয় পেত, আর ওই দুটো বাক্য বারবার বলতে থাকতো। আস্তে আস্তে আরো বেশি খারাপ ঘটনা ফেস করতে থাকে এবং একটা সময় গিয়ে আত্মহত্যা করে। তোমার অবস্থাও ওদের মতোই হতে পারে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে ওই লোকগুলোর সঙ্গে তোমার সম্পর্কটা কি। এখন হয়তো তুমি জানতে চাইবে এসবের সঙ্গে আমার সম্পর্ক কি। তাহলে এই ছবিগুলো দেখো। এই ছবিগুলো আমি এঁকেছি পুরো সজ্ঞানে। তোমার সঙ্গে যা কিছু ঘটে আমি আগে থেকেই বুঝতে পেরে যাই, আর রং তুলি দিয়ে সেগুলো এঁকে ফেলি। এই ছবিটা দেখো, তোমার সঙ্গেও ঠিক একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে নন্দিতা। আমাকে বিশ্বাস করো বা না করো, এসব ঘটতেই থাকবে, কিন্তু আমার এসব আটকানোর কোনো ক্ষমতা নেই। কেন হচ্ছে তাও জানি না। নন্দিতা ভয় পেয়ে বলে, ওরা সবাই তো মারা গেছে, তাহলে কি আজ রাতে আমিও মারা যাব? পৃথিবীর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। পরে নন্দিতা সেখান থেকে চলে যায়। রাতে নন্দিতা ইয়াশের সঙ্গে একটা পার্টিতে যায়। সেখানেও তার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ভয়ঙ্কর চেহারার মানুষ তার সামনে আসতে থাকে। তার ভেতরে যেন কোনো আত্মা ভর করেছিল, আর সেই আত্মা তাকে প্রচন্ড আঘাত করছিল। সে ভয়ে পার্টি থেকে বেরিয়ে আসে এবং রাস্তার মধ্য দিয়ে দৌড়াতে শুরু করে। পৃথিবীও ওই রাস্তা দিয়েই যাচ্ছিল এবং নন্দিতাকে অস্বাভাবিকভাবে দৌড়াতে দেখে তার পিছু নেয়। নন্দিতাকে খুঁজতে খুঁজতে একসময় দেখতে পায় নন্দিতা একটা ফাঁকা দেওয়ালে নিজের রক্ত দিয়ে ওই কথাগুলো লিখছে, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে। তারপর কোনো এক শক্তির প্রভাবে সে উপরে উঠতে থাকে, হাওয়ায় ভাসতে থাকে সে, ঠিক যেমনটা পৃথিবী তার ছবিতে এঁকেছিল। তারপরেই একটা কাচের টুকরো নিজের গলায় চালাতে যায়, আর তখনই পৃথিবী এসে তাকে থামায়। নন্দিতার শক্তির সঙ্গে সে পেরে উঠছিল না, তবুও খুব কষ্টে সে নন্দিতাকে শান্ত করে আর বলে, আমি তোমাকে সবার মতো মরতে দেব না, যেভাবেই হোক তোমাকে বাঁচাবো। ধীরে ধীরে নন্দিতা জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে সেখানে ইয়াশ চলে আসে। তারপর তারা দুজন নন্দিতাকে নিয়ে চার্চে আসে। নন্দিতার জ্ঞান ফিরে আসলে ইয়াশ তাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু পৃথিবী বাধা দেয়, কারণ সে চাচ্ছিল সমস্ত সত্যিটা খুঁজে বের করতে। কিন্তু ইয়াশ তো ভূত প্রেতে বিশ্বাস করে না, এজন্য সে পৃথিবীকেও কোনো সাহায্য করতে রাজি হয় না। উল্টো নন্দিতাকে এটা বোঝায় যে পৃথিবী যা বলছে সব মিথ্যে, ওর কথা শুনতে বারণ করে। তখন নন্দিতা বলে ওঠে, তোমার কি সত্যি মনে হয় এই সবকিছু মিথ্যে? তাহলে দেখো আমার শরীরের আঘাতগুলো। এখনো বলবে আমি মিথ্যে বলছি? পৃথিবী মিথ্যে বলছে? প্লিজ আমাকে সাহায্য করো ইয়াশ।
আমাকে বাঁচতে সাহায্য করো। কালিন্দীর ওই পুরোহিতের স্ত্রী এখনো জীবিত আছে, উনি নিশ্চয়ই কিছু জানবে। প্লিজ তুমি আমাকে কালিন্দিতে নিয়ে চলো, আমার এই সমস্ত রহস্যের সত্যতা জানতেই হবে। কিন্তু ইয়াশ তাকে বোঝায় যে তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার ডক্টর দেখানো প্রয়োজন, প্লিজ পাগলামো করো না। নন্দিতা তাকে বলে, আমি সত্যিটা জেনেই ছাড়বো, সুতরাং আমাকে কালিন্দী যেতেই হবে। তুমি সঙ্গে যাও বা না যাও, আমি যাবই এবং সমস্ত সত্যিটা জানবো। তখন ইয়াশ বলে, ঠিক আছে, আজকেই তাহলে আমাদের মধ্যে সবকিছু শেষ। আমি সব সময় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছি, আজ তোমার জন্য আমি আমার মানসম্মান শেষ করতে পারবো না। তবুও নন্দিতা তার সিদ্ধান্তে অটল, সে কালিন্দী যাবেই। একটু সুস্থ হলেই নন্দিতা পৃথিবীর সঙ্গে কালিন্দীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কালিন্দীতে পৌঁছে ওরা একটা হোটেলে ওঠে। পৃথিবী সব সময় নন্দিতার সঙ্গে ছায়ার মতো থাকে, এমনকি রাতেও একা ছাড়ে না। যেভাবেই হোক নন্দিতাকে বাঁচাতে হবে এবং সমস্ত সত্যি জানতে হবে। তাছাড়া পৃথিবী এতদিন ধরে নন্দিতাকে ফলো করতে করতে তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে, সুতরাং সে কোনোভাবেই নিজের ভালোবাসার মানুষটাকে কোনো ক্ষতি হতে দেবে না। রাতে নন্দিতা ঘুমানোর চেষ্টা করলে তার মনে হয় কেউ যেন তার আশেপাশে আছে। সে দরজা খুলে বেরিয়ে আসে, তখনই মেন গেটে আওয়াজ হয়। পরে ও দেখতে পায় এটা পৃথিবী, তো দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। এটা দেখে নন্দিতা ভয় পেয়ে যায়, অর্থাৎ তার সঙ্গে আজও কিছু খারাপ ঘটবে। সে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল। প্রচন্ড ভয়ে সে একেবারেই শেষ। হঠাৎই নন্দিতা পজেসড হয়ে যায়। সে একাই জঙ্গলের গহীনে চলে যায়। সেখানে কিছু ভয়ঙ্কর লোক তাকে দা দিয়ে আক্রমণ করে, যেন তার পুরো বডিতে আঘাত করছিল, কিন্তু বাস্তবে তা হচ্ছিল না। সে ভয়ে দৌড়াতে থাকে আর একটা কুয়ো দেখতে পায়। সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একদম কিনারায় পৌঁছে যায়। সে খাদে পড়েই যাচ্ছিল, কিন্তু তার আগে পৃথিবী তাকে ধরে ফেলে। তারপর তাকে শান্ত করে হোটেলে নিয়ে আসে। এসবের মাঝে নন্দিতা অনেক আঘাত পেয়েছিল, তাই পৃথিবী তার সেবা যত্ন করে। পরদিন তারা মন্দিরে যায় সেই পুরোহিতের স্ত্রীর সঙ্গে দেখা করতে। এই পুরোহিতকেই আমরা মুভির একদম শুরুতে আত্মহত্যা করতে দেখেছিলাম। তো এখানে আমরা জানতে পারি যে পুরোহিতের স্ত্রী পুরোহিতের মৃত্যুর পর পতিতাবৃত্তি শুরু করেছে। সে ইয়াশদেরকে বলে যে ওই পুরোহিত একটা পাপী, ও একটা জানোয়ার ছিল, ওর হারামের টাকার চেয়ে আমার দেহ বিক্রির টাকাও পবিত্র। ও মরে গিয়ে ভালোই হয়েছে, ওর সঙ্গী সাথীদের সাথে একটা বড় পাপ করেছে, তারা সবাই মরবে। দুজন মরেছে, এবার মরবে ইন্সপেক্টর আমিন। ও তো একটা পাপিষ্ট, ওকে মরতেই হবে। তোমরা জানো কেউ একজন আছে যে মরেও ফিরে এসেছে ওদের পাপের শাস্তি দিতে। সবাই মরবে, ধুকে ধুকে মরবে। নন্দিতা এবং পৃথিবী বুঝে গিয়েছিল পুরোহিতের স্ত্রী স্বাভাবিক নেই, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপর তারা পুলিশ অফিসার আমিনের বাসায় যায়, কিন্তু সেখানে ইন্সপেক্টর আমিনের ভয়ানক অবস্থা দেখে ওরা হতবম্ব হয়ে যায়। তার মুখে ছিল অসংখ্য ক্ষতের চিহ্ন। একটা পরিত্যক্ত ঘরে নিজেকে আটকে রেখেছিল সে। তারা যাওয়া মাত্রই ইন্সপেক্টর আমিন বলে ওঠে, আমি তোমারই অপেক্ষায় ছিলাম নন্দিতা, আমি জানতাম তুমি আসবে। নন্দিতা ইন্সপেক্টর আমিনকে বলে ওঠে, কি করছো তোমরা সবাই? ডেভিড আর পুরোহিতের সঙ্গে মিলে কোন পাপ করেছো যার ফল আজ আমিও ভোগ করছি? উত্তর দাও আমাকে, সব সত্যি বলো। আমিন তখন চিৎকার করে বলে ওঠে, চেঁচাবি না একদম, তোর জন্যই আজ এই সব কিছু ঘটছে। তোর থেকেই তো সবটা শুরু হয়েছিল। হারামের কামাই তোর পেটেও আছে, তুইও মরবি। এই বলেই আমিন নিজের রিভলভার বের করে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এইসব দেখে নন্দিতারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে তারা হোটেলে ফিরে যাচ্ছিল। নন্দিতা সব আশা হারিয়ে ফেলেছিল। সে এখন কার কাছে সাহায্য চাইবে? কে বাঁচাবে তাকে ওই ভয়ঙ্কর আত্মার হাত থেকে? এসব নিয়েই চিন্তা করে যাচ্ছিল সে। তার মাঝেই একদল মহিষ তাদের গাড়িটা ঘিরে ধরে। মহিষগুলো তাদের গাড়ির উপর হামলা করে। দুজনেই বেশ বাজেভাবে আহত হয়। তারপর নন্দিতা খুব কষ্টে গাড়ি থেকে বের হয়ে ওই মহিষগুলোর মুখোমুখি হয়, যেন কোনো ভয়ঙ্কর শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে। সে আস্তে আস্তে সেই কুয়ার কাছে পৌঁছে যায় এবং কুয়াতে লাফ দেয়। কুয়ার মধ্যে এক ভয়ঙ্কর হাত নন্দিতাকে টেনে ভিতরে নিয়ে যায়। ওদিকে পৃথিবীও নিজের সঙ্গে দড়ি বেঁধে কুয়াতে ঝাঁপ দেয়। যে করেই হোক সে নন্দিতাকে বাঁচাবেই। সে কুয়াতে নেমে দেখতে পায় নন্দিতা পানির নিচে বসে আছে। পৃথিবী অনেক কষ্টে তাকে উপরে নিয়ে আসে। তখনই নন্দিতা বলতে শুরু করে, আমি সবকিছু জেনেছি পৃথিবী, উনি আমাকে সবকিছু বলেছেন। উনি হলো আমার পিতা বীর প্রতাপ সিং, ওনাকে এই কুয়ার মধ্যেই হত্যা করা হয়েছে। নন্দিতা এবার সমস্ত সত্যিটা পৃথিবীকে বলতে শুরু করে। এরপর মুভির গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা পৃথিবীর বাবা প্রতাপ সিংকে দেখতে পাই। সেই সময় কালিন্দী মন্দিরের অবস্থা একদম মৃতপ্রায় ছিল। কালিন্দী মন্দির বেশ জাগ্রত ছিল। 5 বছর পর পর সেখানে বিরাট মেলা বসত। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হতো সেই মেলায়, আর মন্দিরের পাশে বয়ে চলা ওই নদীতে গোসল করে নিজেদেরকে শুদ্ধ করত।
তবে মন্দির থেকে কিছুটা দূরেই বিজনেসম্যান ডেভিড কুপার তার কেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করে এবং ওই ফ্যাক্টরির বর্জ্য পদার্থগুলো নদীর পানিতে ছেড়ে দেয়। এতে করে নদীর পানি বিষাক্ত হয়ে যায়। ফলে ওই নদীতে গোসল করা হলে মানুষের মধ্যে বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে যাচ্ছিল এবং প্রায় সবাই ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল। বীর প্রতাপ সিং বিষয়টা ইন্সপেক্টর আমিনের কাছে খুলে বলে। সে ওই কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করতে বলে এবং কিছু সময়ের জন্য মেলাটাও বন্ধ রাখতে বলে। কিন্তু মন্দিরের পুরোহিত সবটা জানা সত্ত্বেও মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। ওদিকে ইন্সপেক্টর আমিরও গিয়ে ডেভিডের সঙ্গে হাত মেলায়। তবে বীর প্রতাপ এই পুরো বিষয়টা মানুষের নজরে আনতে চায়। সে ওই নোংরা খেলা মিডিয়ার সামনে প্রকাশ করে দেওয়ার ভয় দেখায়। সে যখন ইন্সপেক্টর আমিনকে এই বিষয়গুলো জানায় তখন ইন্সপেক্টর আমিন তাকে এই সবকিছু থেকে দূরে থাকতে বলে। এরই মাঝে সেখানে ডেভিড এবং ওই পুরোহিতও চলে আসে। প্রতাপের তখন আর বুঝতে দেরি হয় না যে এরা সবাই একসঙ্গে মিলে এই নোংরা কাজগুলো করছে। সে সবাইকে হুমকি দেয় যে এসব বন্ধ না করলে সবার কাছে সব সত্যি বলে দেবে। কিন্তু ওই লোকগুলো প্রতাপকে বাধা দিয়ে বলে, তুমি এই শহর ছেড়ে চলে যাও, আমাদের কাজে বাধা দিও না, না হলে পরিণতি খুব খারাপ হবে। কিন্তু প্রতাপ তাদেরকে স্পষ্ট বলে দেয় যে আমি কখনোই তোমাদের সঙ্গ দেব না, এই অন্যায় আমি করতে পারবো না। আমার যা খুশি হয়ে যাক না কেন, আমি এত এত মানুষের জীবন ক্ষতির মুখে পড়তে দেব না। তারপর আমরা দেখতে পাই বীর প্রতাপ কাউকে কল করে বলছে, ওরা সবাই আমাকে মেরে ফেলবে, তুমি যত দ্রুত সম্ভব এখানে চলে এসো, আমাকে সাহায্য করো, ওদের হাত থেকে আমাকে বাঁচাও। পরদিন যথারীতি মেলা শুরু হয়। প্রতাপ মেলায় প্রবেশ করলে আমিন তার সামনে গিয়ে দাঁড়ায়। প্রতাপ বুঝতে পেরে গিয়েছে ওরা আজকে তার সঙ্গে কিছু একটা করবে। সে আমিনকে উদ্দেশ্য করে বলে, তুমি অশুদ্ধ হয়ে গেছো, তোমার আত্মা পচে গেছে। প্রতাপ কিছু বুঝে ওঠার আগেই আমিন তার হাতে ছুরি চালিয়ে দেয়। তারা সবাই মিলে বীর প্রতাপের ওপর হামলা করে, তাকে প্রচন্ড পরিমাণে মারতে থাকে। তারপর সেই কুয়ার কাছে নিয়ে যায় যে কুয়াতে নন্দিতা পড়ে গিয়েছিল। ওই কুয়ার কাছেই একটা গাছে ঝুলিয়ে বীর প্রতাপকে পেটাতে থাকে আর তারপর সেই কুয়ার মধ্যে ফেলে দেয়। অনেকক্ষণ মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বীর প্রতাপ মৃত্যুবরণ করে, কিন্তু সে মারা যাওয়ার আগে বলে যায়, আমি আবার ফিরে আসব। মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে। এখন এটা তো পরিষ্কার যে এতদিন বীর প্রতাপের আত্মা এই মার্ডারগুলো করেছিল। সে ফিরে এসেছে তার সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে। কিন্তু এর সাথে নন্দিতার সম্পর্ক কি, এখন এটাই জানার বিষয়। নন্দিতা পৃথিবীকে বলে, ওরা তোমার বাবাকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছে, তাই আজ সে ফিরে এসেছে আর সবাইকে ঠিক একইভাবে কষ্ট দিয়ে হত্যা করছে। সে বেঁচে থাকতে যে কাজ করতে পারেনি মৃত্যুর পর সেটা করছে। সবকিছু শুনে পৃথিবী বলে, আমি কত খারাপ একটা সন্তান, আমার বাবার সঙ্গে এত কিছু ঘটে গেল অথচ আমি কিচ্ছু জানি না, একবার জানার চেষ্টাও করিনি। আসলে পৃথিবীর সঙ্গে তার বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না, তার সঙ্গে কোনো যোগাযোগও ছিল না। এমনকি সে এটাও জানতো না যে তার বাবা মারা গেছে। তো তখনই ইয়াশ পুলিশকে নিয়ে সেখানে চলে আসে। মূলত সে নন্দিতাকে খুঁজতেই এখানে এসেছে, যাতে সে নন্দিতাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। তো নন্দিতা ইয়াশের সঙ্গে চলে যাওয়ার আগে পৃথিবী তাকে জিজ্ঞেস করে, আমি এই গল্পে কেন আছি তা তো বুঝতে পারলাম, কিন্তু এই পুরো ঘটনার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার বাবার আত্মা তোমার পেছনে কেন পড়েছে? নন্দিতা পৃথিবীর এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তারপর চুপচাপ ইয়াশের সঙ্গে চলে যায়। পৃথিবীর কিছু একটা সন্দেহ হয়, সে বুঝতে পারে নিশ্চয়ই আরো কিছু আছে যা নন্দিতা তার কাছ থেকে লুকিয়েছে। মুম্বাই ফিরে পৃথিবী আবারও ছবি আঁকতে শুরু করে। সেখানে সে দেখতে পায় নন্দিতা কপালে আঘাত পেয়ে নিচে পড়ে আছে, অর্থাৎ এটাও সত্যি হতে চলেছে। মুভির দৃশ্য শিফট হয় নন্দিতার কাছে। ইয়াশ এসে নন্দিতাকে বলে, আমি শুধুমাত্র তোমার জন্য এত দূর ড্রাইভ করে গিয়েছিলাম, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আর সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তুমি এসব কথা ভুলে যাও। নন্দিতা ইয়াশকে বলে, তুমি আমার জন্য যাওনি ইয়াশ, তুমি গিয়েছিলে ভিডিও রেকর্ডিং করে আনতে। আমি সব জেনে গেছি ইয়াশ, উনি আমাকে সবকিছু বলে দিয়েছেন। এরপর মুভির দৃশ্য আবারও অতীতে শিফট হয়। আমরা দেখতে পাই বীর প্রতাপ আসলে সেদিন ইয়াশকে কল করেছিল তার কাছে সাহায্য চাওয়ার জন্য, কারণ ইয়াশ একজন সাংবাদিক আর প্রতাপ চেয়েছিল ওদের কুকীর্তি ইয়াশের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে। তো ওই দিন যখন তারা প্রতাপের উপর হামলা করে ইয়াশ সেখানেই ছিল এবং সব কিছুর ভিডিও রেকর্ড করতে শুরু করে। তারা প্রতাপকে মারতে মারতে কুয়োর কাছে নিয়ে আসে। ইয়াশ তখন প্রতাপের সামনেই দাঁড়িয়েছিল। বীর প্রতাপ হাত বাড়িয়ে তার কাছে সাহায্য চায়, কিন্তু ইয়াশ কোনো সাহায্য করে না। এরই মাঝে ইন্সপেক্টর আমিন প্রতাপের পিঠে ছুরি ঢুকিয়ে দিলে প্রতাপ কুয়োর মধ্যে পড়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে। তারপর ইয়াশ ওই ভিডিও রেকর্ডিং নিয়ে ডেভিড কুপারের কাছে যায় তার সঙ্গে ডিল করতে। সে বলে, এই রেকর্ডিং আপনি পাবেন আর আমি পাবো টাকা, আপনি আমার শোয়ের জন্য টাকা স্পন্সর করুন আর এই সত্যিকে দুনিয়া থেকে আড়ালে রাখুন।
ডেভিড তখন ইয়াশের কথা মেনে নেয়। মুভির দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। নন্দিতা ইয়াশকে জিজ্ঞেস করে, এসব কেন করেছো তুমি ইয়াশ? আমি তো তোমাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম। ইয়াশ তখন চিৎকার করে বলে, এই সব কিছু আমি তোমার জন্য করেছি নন্দিতা। তুমি তো বলেছিলে দুনিয়ায় ভালো মানুষের কোনো মূল্য নেই, সত্য বিক্রি করো আর স্বপ্ন পূরণ করো। তোমার স্বপ্ন পূরণ করতেই আমি এই সব কিছু করেছি, শুধুমাত্র তোমাকে একটা লাক্সারিয়াস লাইফ উপহার দেওয়ার জন্য। নন্দিতার তখন মনে পড়ে যায় যে ইন্সপেক্টর আমিনও এই একই কথাই বলেছিল। নন্দিতা বলে, তুমি ঠিকই বলেছ ইয়াশ, আমার জন্যই হচ্ছে এই সব কিছু। আমিই খারাপ, আমার অন্তরেই কালিমা জমে গেছে। নিজের ঘর তৈরি করতে গিয়ে আমি হাজারো মানুষের ঘর ভেঙেছি। আমি সবকিছুর জন্য দায়ী ইয়াশ। তবে এবার আমি প্রায়শ্চিত্ত করব। তুমি প্লিজ সত্যিটা মিডিয়ার কাছে প্রকাশ করে দাও। যে কাজ বীর প্রতাপ করতে পারেনি সেই কাজ তুমি সম্পূর্ণ করো। ওই মন্দিরের নোংরা খেলা তুমি প্লিজ সবাইকে বলে দাও। নন্দিতার জেদের কাছে বাধ্য হয়ে ইয়াশ বলে, ঠিক আছে, আমি আমার টিম কালিন্দিতে পাঠাচ্ছি। সে তার টিমকে কল করে কালিন্দিতে পৌঁছাতে বলে। কিন্তু একটু পর নন্দিতা খেয়াল করে ইয়াশ আসলে কাউকে কলই করেনি। সে ইয়াশের মিথ্যেটা ধরে ফেলে। সে সবাইকে সত্যিটা বলতে চায়, কিন্তু ইয়াশ বলে, তোমার কি মনে হয় এত কষ্ট করে তৈরি করা ক্যারিয়ার আমি ধ্বংস করব? কিছুতেই না। এই বলে সে নন্দিতাকে গলা টিপে মারতে যায়। তখনই নন্দিতা একটা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে সেখান থেকে দৌড়াতে থাকে। সেই ইয়াশকে একটা রুমের ভেতর আটকে রেখে ওই টেপ রেকর্ডার খুঁজতে শুরু করে। একটা সময় সেটা খুঁজেও পেয়ে যায়, কিন্তু ততক্ষণে ইয়াশ তার কাছে চলে আসে এবং তাকে আবারও মারতে থাকে। সে নন্দিতার মাথায় আঘাত করলে নন্দিতা ফ্লোরে পড়ে যায়, ঠিক সেই ছবিটার মতো যেটা পৃথিবী এঁকেছিল। ইয়াশ তার কাছ থেকে টেপ রেকর্ডারটা ছিনিয়ে নিয়ে তাকে গুলি করতেই যাচ্ছিল, তখনই পৃথিবী এসে তাকে আটকে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয় তুমুল ফাইটিং। পৃথিবী ইয়াশকে মারতে মারতে কাবু করে ফেলে এবং তার দিকে রিভলভার তাক করে বলে, আমি চাইলে তোকে এখনই মারতে পারি, তুই আমার বাবার খুনি, কিন্তু মারবো না, কারণ আমার বাবা তোকে এখনো হত্যা করেনি। কারণ সে চেয়েছিল সত্যিটা সবার সামনে আসুক, তাই ভালোই ভালোই আমাকে ওই রেকর্ডিংটা ফিরিয়ে দে। ইয়াশ তখন প্রাণের দায়ে টেপ রেকর্ডারটা তাকে দিয়ে দেয়। এরপর পৃথিবী নন্দিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে ইয়াশ পেছন থেকে পৃথিবীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তাকে একের পর এক আঘাত করতেই থাকে। ঠিক তখনই রুমের লাইট অন অফ হতে থাকে। সেখানেই আমরা দেখতে পাই স্বয়ং বীর প্রতাপকে। প্রতাপ ইয়াশকেও ঠিক একইভাবে মারতে থাকে যেমনটা তাকে মারা হয়েছিল। তাকে শূন্যে তুলে আছড়ে ফেলে দেয়। এতে ইয়াশ মারা যায় এবং বীর প্রতাপের প্রতিশোধও পূর্ণ হয়। এরই মাঝে পৃথিবীর পেটের ক্ষতও আপনা আপনি ঠিক হয়ে যায়। নন্দিতাও সেই সময় তার সঙ্গেই ছিল। এমন সময় বীর প্রতাপ তাদের দুজনের সামনে আসে। ছেলেকে শেষবারের মতো দেখা দিয়ে বীর প্রতাপ বিদায় নেয়, আর তার বিদায়ের মাধ্যমেই এক কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটে। বীর প্রতাপের আত্মা মুক্তি পায়। পরবর্তীতে ওই রেকর্ডিংটা মানুষের সামনে প্রকাশ করা হয়েছিল। সকলেই জানতে পেরেছিল কালিন্দী মন্দিরের আড়লে থাকা নোংরা ইতিহাস। এরপর থেকে ওই নদী ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়। বেঁচে যায় অনেক মানুষের জীবন। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।